নমস্কার। আজ আপনাদের জন্য এনেছি এক পেটুক মামা ভাগ্নের গল্প। চর্বুচস্যর নেশা যে কি ভীষণ বিপদে ফেলেছিল তাদের, শুনুন সেই কাহিনী। লিখেছেন হাসির রাজা, আর পাঠ করছে সুরজিৎ আর লোপামুদ্রা। গল্পসূত্র শিবরাম রচনা সমগ্রের অখণ্ড সংস্করণ। তো শুরু করছি আজকের গল্প, নিখরচায় জলযোগ। লেখক শিবরাম চক্রবর্তী। সেই থেকে নকুর মামার মাথায় টাক। ফাঁস করছি সে কথা একদিনে। চালবাজি করতে গিয়ে চালের ফাঁকিতে বানচাল হয়ে মাথার আট চালায় ওই ফাঁক। সেদিন যে হাল হয়েছিল, যা নাজেহাল হতে হয়েছিল আমাদের, কি আর বলবো। 11:30 থেকে সারি বেঁধে দাঁড়িয়ে ভিড় ঠেলে ঘোড়ার ধাক্কা সয়ে কত তপস্যার পর তো ঢুকলাম খেলার গ্রাউন্ডে। ভিড়ের ঠেলায় পকেট ছিঁড়ে যা ছিল সব গড়িয়ে গেছে গড়ের মাঠে। মানে মামার পকেটে যা কিছু ছিল, আমার পকেট তো এমনিতেই গড়ের মাঠ। ছিন্ন হয়ে ক্যালকাটা গ্রাউন্ডে ঢুকেছিলাম, ভিন্ন হয়ে বেরুলাম খেলার শেষে ওই ভিড়ের ঠেলাতেই। ভাগ্যিস মামা ছিলেন হুঁশিয়ার, খাড়া ছিলেন গেটের গোড়ায়, তাই একটু না আগাতেই দেখা মিলল। নইলে এই গোলের মধ্যে আবার যদি মামাকে ফের খুঁজতে হতো তাহলেই আমার হয়েছিল। আমার হাঁক ডাকে কতজনার সাড়া মিলতো, কতজনার কত মামাই যে অযাচিত এসে দেখা দিতেন কে জানে। এই জনসমুদ্রে আমি নিজেই হারিয়ে যেতাম কিনা কে বলবে। আমার নিজের খেই হারিয়ে গেলেই তো হয়েছিল। মামা বললেন, একটু চা না হলে তো বাঁচি নে রে। চা তেষ্টা পেয়েছে ভাবস, গলা শুকিয়ে যেন কাঠ মেরে গেছে, জিভ জিভ সব শুকতলা। আমারও তেষ্টা লেগেছে মামা, আমি বলি। তবে চা যদি নেহাত নাই মেলে, শরবত হলেও আমার হয়। হ্যাঁ, শরবত বলে চাইরই পয়সা জুটছে না তো শরবত। নকুর মামা চেঁচান, 2 আনা পয়সা হলে 1 কাপ চা কিনে 2 ভাগ করে খাওয়া যায়। গলাটা একটু ভিজিয়ে বাঁচি, দুজনেই বাঁচি। আছে নাকি তোর কাছে 2 আনা? না মামা, একটা 2 আনিও নেই, একদম নেই। দেখেছিস ভালো করে? তা 2 আনি না থাক, 2 আনি, 2 আনি হলেও তো হয়। হ্যাঁ, তাও না, একটা আনি আর 2 ডবল পয়সা নেই গো। যাকগে, তবে 4টে ডবল পয়সা তাই দে। তাও পারবি নে? তাহলে ডবল আর বেডবলে মিলিয়ে বার কর। মোটের উপর যে করেই 8টা পয়সা হলেই হয়ে যায়, তবুও ঘাড় নাচ্ছিস। তাও নেই, তাহলে ফুটো পয়সাই সই, তাই বার কর দেখি 8টা, তাহলেই চালিয়ে নেবো কোনো রকমে। না মামা, আমার পুনঃ পুনরুক্তি। আহা, প্রাণে যেন আমার চিমটি কেটে দিলেন। এ তার তো হলুম। মামা আমায় কার্জন পার্কের কোন অব্দি মামা চুপচাপ আসেন, আধমরার মতো। তারপর চৌরঙ্গীর মোড়ে পৌঁছতেই যেন চমকে ওঠেন আবার। চ, তোদের পাড়ায় যাই। সেখানকার চায়ের দোকান নিশ্চয়ই তোকে ধার দেবে, তোর চেনাশোনা লোক সব ভাবসাব আছেই। তাই চল, চা না পেলে আজ আমি বাঁচবো না, 75 লাভ করব, দেখিস তুই। আমার পাড়ার চাওয়ালারা? তুমি তাদের চেনো না মামা, এমন খুঁতখুঁতে লোক আর হয় না। এত ক্ষেপণ তুমি 7 জন্মে দেখোনি। আর এমনি হুঁশিয়ার যে তুমি যদি সিগারেট ধরাতে যাও আর দেশলাইয়ের বাক্স চাও না, তারা বাক্সর বদলে শুধু একটা কাঠি দেবে তোমাকে, আর খোলটা শক্ত করে ধরে রাখবে হাতের মুঠোয়। বাক্সটা হাতছাড়া করবেই না, 1 মিনিটের জন্যেও না। ধার দেয়া দূরে থাক, কেবল তার ধারে কাঠিটা ঘষে তোমার সিগারেট ধরিয়ে নাও, ব্যাস। দেশলাইয়ের গায়ে ঘষতে দেবে কেবল, কিন্তু দেশলাইয়ের কাছে ঘেঁষতে দেবে না তোমায়। এমনি মারাত্মক লোক সব। বলিস কি রে? হ্যাঁ, এই বয়সে সিগারেট খাওয়া নিষিদ্ধ হয়েছে? গোফ না গজাতেই বিড়ি ধরাতে শিখেছো বটে? মামা ভারী খাপ্পা হয়ে ওঠেন।
বারে, তা আমি কখন বললুম? এ তো আমার চোখে দেখার কথাই বলছি, চেখে দেখার কথা বলেছি কি? আমি আপত্তি করি। আসনে তো তাহলেই হলো, না খেলেই ভালো। তুই আমার একমাত্র ভাগ্নে নোস তা জানি, কিন্তু অদ্বিতীয় তো। তোর মতন মার কামার আরেকটা তো আমার নেই। তুইও যদি সিগারেট ফুকে সকালে যাদবপুর হয়ে কেটে পড়িস, অবশ্যই দুঃখে আমি মারা যাব না, তা ঠিক, কিন্তু তাই বলে টিভি হওয়াটা কি ভালো? তুইও যদি টিভি এসে যাস, সান্ত্বনা দেবার আরো ভাগ্নে আমার থাকবে বটে। কিন্তু ভাগে যে একটা কম পড়বে তাও বটে। ভয় নেই মামা, আমি তোমায় ভাগবো না। জানাতে হয় আমার। আমার ভাগ্যি। এখন আয়, এখানে বসে নিখরচায় চা খাবার একটা বুদ্ধি বার করি। নকুর মামা বলেন। দুজনে মিলে তখন মাথা খাটাই আমরা। ভিকিরি হলে যেমন ভেক এসে পড়ে, ফকির হলেও তেমনি যত ফিকির দেখা যায়। শোন, এক কাজ করা যাক। মামা বাতলান। তুই যেন অজ্ঞান হয়ে পড়েছিস, এইরকম ভাব দেখাবি, অ্যাক্টিং করবি আর কি। আমি তোকে ধরে ধরে নিয়ে যাবো একটা চায়ের দোকানে, কিংবা ঢুকবো কোনো একটা রেস্তোরাঁয়। কি রকমের অ্যাক্টিং? প্রথম অঙ্কের আগেই আমার প্রস্তাবনা। ভালো করে বুঝিয়ে দাও আগে। ডালুদির হিস্ট্রিয়া হতে দেখেছিস তো? আমার ডালুদি, তোর ডালু মাসি রে। তুই সেই ডালুদির মতো সেই রকম গান হাঁটতে থাকবি, হাত পা কাঁপাবি। যদি কাছে পিঠে কেউ না থাকে তো হাত পা ছুটতে শুরু করতে। নকুর মামা, না করু। আমি সংস্কৃত করে বলি, তারপর ফের ব্যাখ্যা করে দিই সোজা বাংলায়। ও মন কার্যটি করো না, কদাপি না। হিস্টিরিয়া হচ্ছে মেয়েলি ব্যাপার, ছেলেদের ওসব রোগ কি কখনো হয়? কখনো না। না, হয় না। তোকে বলেছে, ছেলে মাত্রই তো এক একটি রোগ, আরো জিউই। মামা সাদা বাংলায় বলে সিধে ইংরেজিতে বুঝিয়ে দেন ফের। শোন, ওসব আদিক্ষেতা রাখ, এখন যা বলছি তাই কর। আমি তোকে ধরাধরি করে নিয়ে যাব চাখানায়। এই তো গেল প্রথম দৃশ্য। তারপর আমি যা যা বলি, যা যা করি দেখতেই পাবি। তুই ভান করবি আর আমি ভনিতা করব, কিন্তু আর চোখে দেখে রাখবি সব ভালো করে, কেননা হিস্টিরিয়া বানিয়ে আমার লাভ? সমস্ত দৃশ্যটা মনুষ্যকে দেখেই এমন আমার বিষদৃশ্য লাগে। দেখতেই পাবি, হাতে নাতেই দেখবি। হিস্টিরিয়ার দাওয়াই হলো গরম দুধ, চা, টোস্ট, কেক, কারি, চপ, কাটলেট, পুডিং, পোচ, ডাবল মামলেট, ফিশ ফ্রাই ইত্যাদি ইত্যাদি। আর বলো না, বলো না। বলতে না বলতে আমি চলকে উঠি, রাজি হয়ে যাই তৎক্ষণাৎ। কিন্তু মামা, সে তো হলো আমার খাওয়া, তারপর তোমার দশা কি হবে তারপর? আরে সে কথাই তো বলছি রে। আমি যা যা করি, বলি, দেখে শুনে মনের মধ্যে টুকে রাখবি ভালো করে। বলছি কি তবে? আরে তারপরের দোকানটাতেই তো আমার পালা, তখন হবে হিস্টিরিয়া, আর তোকে করতে হবে আমার তদারক। বুঝেছিস রে হানা? জলের মতন। বলেই আমি একগাল হাসি, হেসেই হাঁটা বুঝিয়ে ফেলি তক্ষুনি। এমন হাঁ করে মামার ব্যাখ্যান শুনছিলাম বলেই না ওই হাদা অপবাদটা শুনতে হলো আমায়। ধন্য মামা, ধন্য। এমন না হলে মাথা। মুক্ত কণ্ঠে মামার প্রশংসাপত্র বিলাই। এ তো বুদ্ধি ধরে তোমার ধরে। এ আরে আর তুই কি দেখলি আমার মাথা? মাথা নাড়েন মামা। মাথা তো নয়, যেন স্যার জন মাথায়। বুদ্ধির একটা আট চালাইটি, 8 রকমের চাল খেলছে এখানে সব সময়, বুঝেছিস? তারপর আমাদের মামা ভাগ্নের অভিযান শুরু হলো। অভিনয়ের দায় পড়ল আমার। প্রাথমিক শুশ্রূষার ভার নিলেন মামা। বেন্টিং স্ট্রিট ধরে প্যারাডাইস সিনেমার ধার দিয়ে আরম্ভ হলো আমাদের অভিযান। আমার হাত পা কাঁপতে থাকলো, ডালু মাসির মতোই যত ডালপালা নড়তে লাগলো আমার। দাঁতে দাঁতে লেগে গেল, চোখ বুজে এলো। দেখতে না দেখতেই নকুর মামা আমাকে সযত্নে ধরাধরি করে এক চায়ের দোকানে এনে বসালেন।
চেয়ারটায় বসতেই আমি এলিয়ে পড়লাম। নকুর মামা যাতে আমি গড়িয়ে মাটিতে না পড়ি লক্ষ্য রাখবেন সেদিকে, আর জামার গলার দিকেই বোতামগুলো খুলে দিলেন আমার। দোকানের টেবিলে সেদিনের যে খবরের কাগজ পড়েছিল, কাউকে একটিও কথা না বলে নকুর মামা তাই দিয়ে সজোরে হাওয়া করতে লাগলেন আমায়। আমিও উহ ও ই ই এ ও ওই ও স্বরবর্ণের থেকে এইরকম এক একটা বিচ্ছিরি আওয়াজ বার করতে লাগলাম যে বলবার নয়। ও মা, মা গো, ও মামা গো। তারও স্বরে বেরুতে থাকে আমার। তাড়িতে বার্তার মতোই চাপা যায় না কিছুতেই। দেখে শুনে ব্যস্ত হয়ে উঠল দোকানদার, সেই সঙ্গে দোকানে বসে যারা চা খাচ্ছিল তারাও। কি হয়েছে, কি হয়েছে ওর? কি হয়েছে? হিস্ট্রি আছে ছেলেটার। জানালেন মামা। হিস্টেরিয়া? কি সর্বনাশ! না, ও এমন কিছু না, ভাবনার কিছু নেই। খানিক একটু হাত পা চালাবে, চেঁচাবে, এইরকম। তারপর 2-1 ঘন্টার মধ্যে সেরে যাবে আপনা থেকে। 2-1 ঘন্টা? শুনেই তো আর্তনাদ করে উঠল দোকানদার। 2-1 ঘন্টা কি গো? না না, ভয়ের কিছু নেই, অজ্ঞান হয়ে পড়বে এক্ষুনি। তারপরও সিদ্ধারা বেঁকে যাবে, ধনুষ্টঙ্কার হতে পারে হয়তো। তবে ভাববেন না আপনারা, ঘাবড়াবেন না কিছু। সাধারণত ধনুষ্টঙ্কার বড় একটা হয় না, কিন্তু ছোট একটাও তো হতে পারে। কাটলেট হাতে করে একজন এগিয়ে এলো। সেও তো খুব ভালো নয়, অন্তত দেখতে শুনতে ভালো নয় নিশ্চয়ই। দেখতে? না, দেখতে ভালো না সে কথা ঠিক। সায় দিলেন মামা। সিদ্ধারা বেঁকে যাওয়া কি দেখতে কখনো ভালো হয়? সে ভারী বিশ্রী সত্যি। চায়ের দোকানের ইতর ভদ্র সবাই এসে ঘিরে দাঁড়ালো। মামা আরো জোরে জোরে হাওয়া করতে লাগলেন আমায়। কি করলে সারে? ওষুধ টষুধ কিছু নেই এর? জিজ্ঞেস করলেন এক ভদ্রলোক। এর আর ওষুধ কি, এমনিতেই সারবে, একটু সময় নেবে খালি, এই যা। ধাক্কাটা কেটে গেলে সামলে উঠবে আপনি। তবে বলকর কিছু একটা ওর পেটে পড়লে তার আগেই হয়তো সামলানো যায়। দুধ টুধ আছে, দিতে পারেন একটু গরম করে? নিদেন 1 কাপ গরম চা হলেও চলে। 1 গেলাস গরম দুধ এলো, চিনি মেশানো। 1 পেয়ালা চাও পেলাম। চাটা আর আমি খেলাম না, অকারণ নষ্ট হয়ে যায় কেন, তাই কষ্ট করে মামাই সেটা মারলেন। সহানুভূতি পরবশ হয়ে একজন বললে, আহা, শুধু দুধে কি হবে, একটু পাউরুটি ফেলে দাও ওতে, কিংবা একটা মামলেট করে দাও না ছেলেটাকে। পেটে কিছু শক্ত খাবার না পড়লে কি শক্তি আসে? মামলেট পড়লেই সামলে উঠবে মনে হয়। আচ্ছা, আমি দিচ্ছি দাম, দাও একটা মামলেট, ডবল ডিমের মামলেট। বলতে মামা লেট খেলো না একটু। মনে মনে আমার ধন্যবাদ জানালাম। এমন না হলে মামা। মামলেট খেয়ে সামলালাম সত্যি, কিন্তু একটুখানি ওতে কি এই প্রচন্ড খিদে মেটে? ফের আমার উপসর্গগুলো ফিরে আসতে লাগলো। আবার আমি অজ্ঞান হবার মতো হলাম, এলিয়ে পড়লাম চেয়ারে। আমার হাত পা খিঁচুনি শুরু হলো আবার। একটু ঘোলের শরবত করে দিতে পারেন? উবেরামে ঘোলটা খুব উপকারী। মামা বললেন যেন একটু নিরুপায় হয়েই। অবশ্যই অভাবে মাংসের জুস কিংবা মুরগির শুরুয়া হলেও হয়। চায়ের দোকানে আর ঘোলটোল কোথায়, অভাবে মাংসের ঝোলই এলো, কয়েক টুকরো মাংসও এলো, সেই সঙ্গে 2-3 পিস রুটিও এসে গেল তার সাথে। এলো চা। খেয়ে সত্যি এবার আমি চাঙ্গা হলাম। পায়ে জোর এলো, গায়ে জোয়ার। এতক্ষণে আমার হিস্টেরিয়া ছাড়লো। উঠে দাঁড়ালাম আমি, ছাড়লাম সেই দোকান, পাড়ি দিলাম আমরা আরেকটায়। পরেরটা একটা রেস্তোরাঁ। এবার ছিল মামার অসুখের পালা। আমার সমস্ত দুর্লক্ষণ দেখা দিল মামার, আর আমি তার হেফাজতে রইলাম। রেস্তোরাঁর এক কোণে মামাকে বসিয়ে গলার বোতামগুলি খুলে দিলাম পটাপট।
খবরের কাগজের অভাবে নিজের শার্ট খুলেই হাওয়া করতে লাগলাম। নার্সিং এর আমার মেডিজি, এই শার্ট কাট। অনেক লোক ছিল দোকানটায়, কিন্তু কেউ আমাদের দিকে লক্ষ্যটাই করলো না। মামা, তোমার গুলো তো এখন জোরে হচ্ছে না, শুনতেই পাচ্ছে না কেউ। ফিসফিস করলাম মামার কানে কানে। তুই কি লাগিয়েছিস বলতো? শার্ট দিয়ে পিটোচ্ছিস খালি আমার। এ কি তোর হাওয়া করা নাকি? ফিসফিসেই জবাব দিলেন মামা। যে মর লাগিয়েছিস বাবু তোর জামার, আমি তো মর গেলাম। বলে ওরই ফাঁকে চট করে নিজের নাকে একটু হাত বুলিয়ে নিলেন। হাত পা খিঁচুনির আগে মামার দাঁত মুখের খেঁচুনি দেখা গেল। দেখতে হলো আমাকেই। বারে, আমারও রাগ হয়ে যায় সত্যি। হাওয়া করতে গিয়ে তার চোটে জামার এতগুলো বোতাম উড়ে গেল আমার, তার কোনো কথাই নেই। আমার এই স্বার্থত্যাগটা যেন কিছুই না। মামার সেলফিশনেস আমার ভারী খারাপ লাগে। তা হলেও, মনে লাগলেও নিজের অভিমান দমন করে আমি বলি, কি আরে, তুমি কাত হইছ ঠিকই, কিন্তু তোমার কাতরানি বাবু মোটেই ঠিক মতো হচ্ছে না একেবারেই। দোকানের মালিকের কানে না গেলে কি করে হবে? তারপর মামা সত্যি সত্যি ছাড়লেন একটা রাত বিরেতে ছাতের ওপর বেড়াল ছানা যেমন ছাড়ে সেই রকম একখানা আওয়াজ। পটাপট আরো গোটা কতক বোতাম ছিঁড়ে গেল। আমার ছিল আমার হাওয়ার ঠেলাতেই। কিন্তু আমি গ্রাহ্যই করলাম না। কারো অসুখ বিসুখে নিজের লাভ ক্ষতির দিকে তাকালে চলে না। তাই আমি জামার দিকে তাকালাম না, মামার দিকেও না। মামা নাক মুখ সিটকালেন, কিন্তু কি করব, শক্ত রোগীকে কি কখনো জামাই আদর করা যায়? কিঞ্চি গলায় শুরু করে মামা হাউ মাউ করে উঠলেন শেষটা। অমন করে ডাকলে স্বয়ং মা জগদম্বাই এসে দেখা দেন, আর মিয়া না এসে পারে? এগিয়ে এলো দোকানদার। কি এসব কি হচ্ছে এখানে? এটা কি তোমার ওস্তাদির আখড়া পেয়েছো নাকি? গলা ভাজ করার জায়গা পাওনি? গানের কসরতের জায়গায় নয়, বললেন লোকটা। অসুখ করেছে মামার। আমি জানালাম। অসুখ করেছে তো এখানে কি? এখানে কি ডাক্তারখানা নিয়ে যাও। সোজা পথ দেখালো সে। ওই যে সামনেই তো ডাক্তারখানা, চোখের সামনেই দেখছো না? ওষুধে সার বড় অসুখ নয়, আমি বলি। এই হলো গে হিস্টেরিয়া। ভালো মন্দ কিছু পেটে পড়লেই সারে। দেখছেন না হাঁ করছে কিরকম? হচ্ছে কুইনিনি হচ্ছে এর একমাত্র দাওয়াই আছে, আমার আছে, এখনই আমি আনছি, দাঁড়ান। আমি তো দাঁড়িয়েই ছিলাম, কিন্তু মামা আর দাঁড়ালেন না। কুইনিনের নাম শুনেই তার হা বুঝে এসেছিল। হা হা করে তিনি উঠে পড়লেন, সেরে উঠলেন চটপট। সরে আসতেও তার দেরি হলো না। 1 মিনিটও আর তিনি দাঁড়ালেন না সেখানে। তারপর আরেকটু রেস্ট না নিয়ে সেই রেস্তোরাঁ থেকে দৌড়ে আমরা বেরিয়ে গেলাম। একটা দোকান অমনি অমনি চলে গেল আমাদের। যাকগে, গোটা বেন্টিং স্ট্রিটই পড়ে আছে এখনো। বহরে খাটো দেখতে বেটে হলে কি হবে, চায়ের দোকানের কিছু কমতি নেই এই রাস্তায়। আয় এই শহরেই বা কম কি? আর সব চাওয়ালাই এমনি ডাক্তার নয়, সবার কাছেই কিছু কুইনিন মজুত নেই। পরের দোকানটাতেই মামার পেটে চা, মামলেট প্রভৃতিরা এসে পড়ল। আর পড়তে থাকে পরের পর। তারপর থেকে চলতে থাকে এমনি ধারা। একবার আমি পড়ি, মামা ওঠেন, তারপর মামা পড়েন, আমি তার শুশ্রূষা করি। মামার আর আমার সেবায় উঠে পড়ে লাগি পরম্পরায়। চলল এইরকম দোকানের পর দোকান। চৌহদ্দিটার চারধারে চক্কর মেরে 4 চক্রান্ত চলতে থাকে আমাদের। খেয়ে খেয়ে পেট ফুলে ঢোল হয়ে উঠল দুজনে। আমাদের জয় ঢাকও বলা যায়। বেন্টিং স্ট্রিটের মোড় ঘুরে কফি হাউসের পাশ কাটিয়ে যাই। সেখানে ঢুকতে সাহস হয় না আমাদের। কফি হাউসের মতন অত বড় স্টেজে অভিনয় করা কি চারটিখানি? অগত্যা স্যান্ডউইচ, পটেটো চিপস আর কাজু বাদামের মায়া কাটিয়ে চিত্তরঞ্জন অ্যাভিনিউ দিয়ে ফের আসি ধর্মতলার মোড়টায়। বেন্টিং স্ট্রিটের গোড়াতেই ঘুরে আসি আবার। চা খেয়ে খেয়ে মানুষ চাতাল হয় কিনা জানি না, কিন্তু যেতে যেতে আর খেতে খেতে পথঘাট আর দোকানপাট কখন যে গুলিয়ে গেছিল আমাদের।
আবার যে আমরা ঘুরপাক খেয়ে আগের দোকানে সব্বার আগেরটায় ফিরে এসেছি তা খেয়ালই হয়নি একদম। চমক ভাঙলো যখন টনক নড়ল দোকানদারের। আরে এরা যে আবার ফিরে এসেছে রে, ঘুরে এসেছে আবার। দেখ দেখ, বেশ সেই সেই হিস্ট্রিওয়ালারা। খালি দোকানদারই নয়, আগের চাপাইদের যারা তখন সেই দোকানে ছিল তারাও বেশ অবাক হলো আমাদের আবির্ভাবে। বেয়ারিং চিঠির মতো ফের আমাদের ফেরত আসতে দেখে চাওয়ালাকে মোটেই খুশি দেখা গেল না। বেয়ারিং ডাক মানেই তো বেয়ারা এক ডাকাতি, গাঁটের পয়সা খসিয়ে তাকে খালাস করো। আমাদের মতো অখদ্দে যত অখদ্দেরকে খাইয়ে খাইয়ে লাশ করো, তাতে কার লালসা হয়? কিন্তু ভেবে দেখলে এতে এমন অবাক হওয়ার কি ছিল? হিস্ট্রি যখন রিপিট করে তখন হিস্টিরিয়া কি রিপিট করতে পারে না? অবশ্যই একটা খুঁত হয়েছিল বটে, সামান্যই, সে একটুই যা গলদ এক জায়গায় ছিল। মামার পালা পড়েছিল এবার। আমার হিস্টেরিয়া মামার জিওগ্রাফিতে রিপিট করেছিল, এটুকুই যা। হিস্টেরিয়ার জিওগ্রাফিতে গোল বেঁধেছিল শুধু এখানেই, ইতিহাস আর ভূগোল পাল্টেছিল শুধু এইটুখানি। এমন কিছুই তার বিশেষ নয়। আমাদের অজ্ঞাতসারে আমার হিস্টেরিয়া মামার মানচিত্রে কম্পমান হয়ে দেখা দিয়েছিল, এইটুকুই যা খুঁত, নাম মাত্রই। এছাড়া আর সবই আমরা ঠিক করেছি। জামার বোতাম খোলা, খবরের কাগজে হাওয়া লাগানো, বিলকুল আমার দিক থেকে কোনো ত্রুটি হয়নি। মামার অভিনয়ও যত দূর নিখুঁত হতে হয়। কিন্তু হলে কি হবে, দোকানদাররা তবুও কেমন খুঁত খুঁত করে। হ্যাঁ, এরকমটা হলো যে, এরকম কেন? সেবার দেখলাম বাচ্চাটা এবারে একটু ঝাড়িটাকে ধরেছে। হ্যাঁ, কি রকমের বেড়ালাম? আলি তিনি আওড়ান। ভারী শক্ত ব্যায়াম। আমি বললাম, ছোঁয়াচে ব্যায়াম কিনা, এপিডেমিক তো একেই বলে। আমার থেকে মামার হয়েছে, মড়ক হলে যেমন হয়ে থাকে। যাই হোক, এ হচ্ছে হিস্টিরিয়া, এর ওষুধ হচ্ছে মামলেট, ডবল মামলেট। নিদেন একখানা মোগলাই পরোটা হলেও হয়। কিছু পরোয়া নেই, সারাচ্ছি আমি, ছোঁয়াচ্ছি এই দণ্ডে। নিয়ে আয় তো গরম জলের কেটলিটা। হাঁকলো সেই চাওয়ালা। চায়ের দরকার নেই, পরোটারও পরোয়া করে না, শুধু গরম জলই সারবে এই রোগ। টকবগে ফুটন্ত জলের কেটলিটা এসে পড়লো। চায়ের জল গরম হচ্ছিল যেটায়। উপর কাপ দে, উপরের পুরো কেটলিটা এই লোকটার উপর। হ্যাঁ, তার আগে এই ছোড়াটার মাথাতেও ছটাকখানেক ছাড়। শুনতে না শুনতে আমি ছটকে আসি। বরে, আমি কেন? আমাকে কেন? আমার মাথায় কিসের জন্য? আমার তো হিস্টেরিয়া হয়নি। হয়নি, কিন্তু হতে কতক্ষণ? প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। পড়নি ভাইয়ে, ব্যারাম হওয়ার আগেই তো জানাতে হয়। কে জানে, তোমার হয়তো ফের জিওগ্রাফি হতে পারে, সে আরো শক্ত অসুখ, আরো বেশি ছোঁয়াছে। তার আগেই আরাম করা যাক। তো আরামের কথা পারতেই আমি লাফ মারি, এক রাম লাফ, রাম রাজ্য সুলভ লাফ। আর সেই এক লাফেই সারা ধরামতলা পেরিয়ে আসি। আর মামাও বেরিয়ে আসেন, তবে কিনা একটু দেরি করে, আর মেডিকেল কলেজ হয়ে মাস তিনেক বাদে। আর তারপরে সেই মাথার ফাঁড়ায় সব চুল উঠে গেল মামার, টাক পড়ে গেল তার। হবেই, জানা কথা, গরম জল চুলের বেজায় ক্ষতিকর, তাতে চুল উঠে যায়। পড়েছিলাম হাইজিনে, কথাটা মিথ্যে নয়। ট্যাক্স না দিয়ে চা খেতে গেলে যা হয়, বিনা পয়সায় ওই টাকশো। শেষ হলো আজকের উপস্থাপনা। কেমন লাগলো জানাবেন অবশ্যই। ভালো লাগলে একটি লাইক ও শেয়ারের অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলের গল্প নির্বাচন, পাঠ এগুলো যদি মনোগ্রাহী হয় আপনাদের, তবে সাবস্ক্রাইব করবেন দয়া করে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, পাশে থাকবেন। নমস্কার।